তানপুর গ্রামের পাশে একটা জঙ্গল ছিল, যেখানে একটা হাতি তার পরিবারের সাথে থাকত। একদিন হাতি তার পরিবারকে হারিয়ে ফেলল। হাতির পেটে বাচ্চা ছিল। ও সারাদিন জঙ্গলে নিজের পরিবারকে খুঁজতে লাগলো, কিন্তু ও তার পরিবারকে খুঁজে পেল না। সন্ধে পর্যন্ত হাতি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেল। ওর জল তেষ্টা পেল, কিন্তু জঙ্গলে ও কোথাও খুঁজে পেল না জল। জলের খোঁজে ও জঙ্গল থেকে বাইরে তানপুর গ্রামে চলে আসে আর গ্রামের পুকুরে জল খেতে লাগে। তানপুর গ্রামে বাগিরাম আর শের সিং নামে দুজন দুষ্ট লোক বাস করত। ওরা হরিণ, হাতি, চিতার মতো পশুদের মেরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করত। ওরা দুজন পশু শিকারের অপরাধে একবার জেলেও গেছিল, কিন্তু ওরা এদের এই খারাপ কাজ ছাড়ার জন্য প্রস্তুতি ছিল না। সন্ধে হতেই দুজন জানোয়ারের খোঁজে বেরিয়ে যেত চুপচাপ জঙ্গলে। আজ যখন ওরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল একটা গর্ভবতী হাতি পুকুরে জল খাচ্ছে। দুজন তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। দেখতে পাচ্ছিস একা হাতি? মনে হচ্ছে আজ আমাদের কপাল খুলে গেছে। এর দাঁত 2 লাখ টাকার কম বিক্রি হবে না। বন্দুক বের কর, তাড়াতাড়ি একে মেরে দি, তারপর আমরা তো বড়লোক হয়ে যাব। তুইও পুরো গাধা। গতবারের কথা তোর মনে নেই? তুই বন্দুক বের করেছিলিস বলে, আর বন্দুকের আওয়াজ শুনে ফরেস্ট অফিসার চলে এসেছিল আর আমাদের ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, এবার বুদ্ধি করে কাজ করতে হবে। বাগিরাম আর শের সিং একটা বড় পেঁপে নিয়ে এলো। তাতে বিষ মিশিয়ে পেঁপেটাকে পুকুরের পাড়ে রেখে দিল আর গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। একটু পরেই হাতি পুকুর থেকে উঠে আসে। সে সারাদিন ঘুরে ক্ষুধার্ত ছিল, এই জন্য যখনই পেঁপে দেখতে পেল সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নিল। খুব আনন্দ হচ্ছে, হাতির খেলা এবার তো শেষ ভাই। বাগিরাম আর শের সিং ধীরে ধীরে মা হাতির দিকে এগোতে লাগলো। হাতির ওপর বিষ কাজ করতে শুরু করে দিল, কিন্তু হাতি একেবারে মরে গেল না, বরং পাগল হয়ে গেল। ও বাগিরাম আর শের সিংকে নিজের দিকে এগোতে দেখে ভাবলো বিপদ হয়েছে। নিজেকে বাঁচানোর জন্য ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। শের সিং আর বাগিরাম ওর পেছনে দৌড়তে শুরু করলো। মা হাতি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি দৌড়লো, কিন্তু ওই দুটো দুষ্ট লোক ওর পেছন ছাড়লো না। মা হাতির পেটে বাচ্চা ছিল, তাই ও দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ল। যখন ও বুঝে গেল যে আর দৌড়ানো সম্ভব নয়, তখন নিজেকে বাঁচানোর জন্য বাগিরাম আর শের সিং এর ওপর হামলা করলো। আরে এ তো আমাদের দিকে এগিয়ে আসছে, এ পালা। মা হাতি বাগিরাম আর শের সিং এর পেছনে তাড়া করলো, আর ওরা দুজনে গ্রামের দিকে এগোলো। মা হাতি ওদের পেছন পেছন গ্রামে পৌঁছে গেল। পেঁপেতে মেশানো বিষ ওর সারা শরীরে ছড়িয়ে পড়ল। মা হাতি পড়ে গেল মাটিতে আর মারা গেল। মনে হচ্ছে হাতি এবার মারা গেছে ভাই। শের সিং মা হাতির পেছনে গিয়ে দেখতে পেল মা হাতি ওর বাচ্চাটাকে জন্ম দিয়েছে। আরে বাহ, একটার সাথে একটা ফ্রি। এই বাচ্চাটাকেও আমরা এবার মেরে ফেলি। শের সিং আর বাগিরাম হাতির বাচ্চাটাকেও মারবার কথা ভাবল, কিন্তু ঠিক তখন গ্রামের লোকেরা ওখানে পৌঁছে যায়। শের সিং আর বাগিরাম, তোমরা আজকে আবার একটা হাতিকে মেরে ফেললে। বাগিরাম আর শের সিং নিজেদের বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা শুরু করলো। না না, আমরা হাতিটা মারিনি, এ তো মরে যাচ্ছিল। তারপর আমরা পুকুর থেকে একে তুলে জল খাওয়ালাম, তারপরে পেঁপেও খাওয়ালাম। তুমি মিথ্যে কথা বলছো, আমি শুনেছিলাম। তুমি বলছিলে যে এই হাতিটাকেও মেরে ফেলি, আর তোমরা দুজন মিলে বাচ্চাটাকেও মেরে ফেলার কথা বলছো। গ্রামবাসী, এই দুজনকে পুলিশের হাতে তুলে দাও। গ্রামের লোকেরা বাগিরাম আর শের সিংকে গাছের সাথে বেঁধে দিল আর পুলিশকে
ডাকবার জন্য লোক পাঠালো। এদিকে শেরসিং আর বাঘিরামের বউয়েরা এসে কেঁদে কেঁদে গ্রামের লোকেদের কাছে ক্ষমা চাইলো। গ্রামবাসী, দয়া করে আমাদের স্বামীদের মাফ করে দাও। আমাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে রয়েছে, ওরা জেলে চলে গেলে ওদের কোনোদিন বিয়ে হবে না। এমনিতেই আমরা খুব গরিব। আমরা প্রতিজ্ঞা করছি এদের আর কখনো জানোয়ারের শিকার করতে দেবই না। গ্রামের লোকেরা বাঘিরাম আর শেরসিং এর কাছ থেকে হাতির বাচ্চাটাকে নিয়ে নিল আর ওদের ছেড়ে দিল। হাতির বাচ্চা গ্রামেই বড় হতে লাগলো। কেউ ওকে আখ খাওয়াতো, কেউ ওর পিঠে চড়ে ঘুরে বেড়াতো। সবাই ওর নাম রাখলো নন্দু। কিছুদিন বাদ গ্রামে শেরসিং আর বাঘিরামের মেয়েদের বিয়ে লাগলো। দুজনের মেয়ে রাত্রেবেলা বাজার থেকে কেনাকাটা করে ফিরছিল। অন্ধকারে দেখতে না পেয়ে ওরা একটা চোরা কাদার ডোবায় পড়ে গেল। দুজনেই সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু চারপাশে কেউ ছিল না। ওরা ওই কাদা থেকে যতই চেষ্টা করে উঠে আসার, ততই যেন আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছিল। ঠিক সেই সময় নন্দু ওখানে এসে হাজির হলো। নন্দু নিজের সুর দিয়ে একটা লম্বা লাঠি ধরে ওদের দিকে এগিয়ে দিল। দুই মেয়ে ওই লাঠি ধরে নিল। তারপর নন্দু ওদের টেনে বার করে আনলো। কাদা মাখা অবস্থায় দুই মেয়ে যখন গ্রামে পৌঁছলো, তখন গ্রামবাসীরা সবাই ওদের ঘিরে ধরল। দুই মেয়ে গ্রামবাসীদের সমস্ত ঘটনা জানালো। সব শুনে বাঘিরাম আর শেরসিং এর খুব অনুশোচনা হলো। আমাদেরকে ক্ষমা করে দাও নন্দিনী, আমরা সত্যি খুব অন্যায় কাজ করেছি। তোমরা আমাদের মেয়েগুলোকে বাঁচিয়েছো আর আমরা তোমাদের মাকে মেরেছিলাম। আমরা নিজেদেরকেও মাফ করতে পারবো না। বাঘিরাম আর শেরসিং কাঁদতে কাঁদতে নন্দুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর ক্ষমা চাইল। বন্ধুরা, ঈশ্বর কিন্তু পৃথিবী শুধুমাত্র মানুষের জন্য বানাননি। জন্তু, জানোয়ার, পশু পাখি সবাই এর অংশ। জানোয়ারদের কখনোই বিরক্ত করতে নেই। প্রয়োজন পড়লে জানোয়ার মানুষের থেকেও বেশি আনুগত্য দেখায়। নন্দা একজন গরিব বিধবা মহিলা, যে নিজের দুই মেয়ে দিব্যা আর বিদ্যার সাথে জঙ্গলের পাশে থাকত। নন্দার স্বামী একটা ছোট্ট জমি ছিল, যেখানে নন্দা এখন চাষবাস করত। আরো খুব কষ্ট করে বাড়ির সমস্ত কাজ করত আর তারপর চাষবাসও করত। নন্দার আখের চাষ ছিল। একবার নন্দার আখের ফসল ভালো মতোই হয়েছিল। ও নিজের ফসল দেখে খুব খুশি ছিল। এইবারে ফসল বিক্রি করে আমি তোমাদের দুজনের জন্য নতুন জামা কিনে দেব। আয় মা, আমার চুড়িও চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনের জন্য চুড়িও অবশ্যই কেনা হবে। দুপুরবেলার সময় ছিল আর নন্দা নিজের বাড়িতে কিছু কাজ করছিল। ঠিক তখনই ওর জমিতে একটা হাতি এলো, যার দুটো দাঁতই সোনার ছিল। আখের জমি দেখে হাতি খুব খুশি হলো। আরে বাহ, এইগুলো খেতে নিশ্চয়ই মিষ্টি হবে। ভালোই হলো, আজকে আমি এইগুলো খেয়ে পেট ভরবো। হাতি আখ খেতে শুরু করলো। কিছুক্ষণ পরে নন্দা জমিতে পৌঁছলো আর হাতিকে আখ খেতে দেখে কাঁদতে শুরু করলো। আরে হে গজরাজ, কি করলেন? এই আখ বিক্রি করে আমি আমার দারিদ্রতা দূর করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা আর দুবেলা খেতেও পাবো না।
তুমি কেঁদো না, আমি তোমার অবস্থার ব্যাপারে জানতাম না। আমার দুটো দাঁত সোনার, আমি তোমায় এর কিছু টুকরো দিয়ে দিচ্ছি। তুমি এইগুলো বিক্রি করে তুমি তোমার দরিদ্রতা দূর করো। হাতি নিজের একটা দাঁতের একটা ছোট টুকরো ভাঙলো আর নন্দার হাতে রেখে দিল। আর তারপর ও চলে গেল। সোনার দাঁতের ওই টুকরোটা বিক্রি করে নন্দা ভালোই টাকা পেয়ে গেল। কিন্তু ওই টাকা ও জমিয়ে রাখার বদলে ও কোনো চিন্তা না করে খরচা করতে শুরু করে দিল। আর তার ফলে 1 বছরের মধ্যেই সব টাকা শেষ হয়ে গেল। আরো একবার ওই সোনার দাঁতওয়ালা হাতির কাছ থেকে আমাকে সাহায্য চাইতে হবে। নন্দা হাতির জন্য আখ এনে নিজের জমিতে রেখে দিল আর হাতির আসার অপেক্ষা করতে শুরু করলো। হাতি এলো আর তারপর নন্দা ওকে আখ খাওয়ালো। আর তারপর আমার সব টাকা খরচা হয়ে গেছে। তুমি কি আরো একবার আমার সাহায্য করবে? হাতি দয়ালু ছিল। ও আরো একবার নিজের সোনার দাঁতের একটা টুকরো নন্দাকে দিয়ে দিল। তারপরের 2 বছর নন্দা আর ওর মেয়েদের ভালোই কাটলো, কিন্তু আরো একবার ওদের সব টাকা খরচা হয়ে গেল। এইবারে নন্দা ভাবলো, মনে তো হয় না এইবারে হাতি আমার সাহায্য করবে, কিন্তু এইবারে আমি ওর দুটো দাঁতই বের করে নেব। আবার একদিন নন্দা আখ নিজের জমিতে রাখলো আর হাতির অপেক্ষা করতে শুরু করলো। আর বিকেল হওয়া মাত্রই হাতি ওখানে পৌঁছে গেল। আর এইবারে নন্দা হাতিকে আখ খাওয়ানোর জন্য এগোলো। আর তারপর ও ওই হাতির দুটো দাঁতকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করছিল। হাতি কিছুক্ষণ ছটফট করলো আর তারপর এক ধাক্কা মেরে নন্দাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। লোভী মহিলা, আমি তোমার এত সাহায্য করলাম আর তুমি লোভে আমার দাঁতটাই ভাঙতে যাচ্ছিলে। জন্তু জানোয়াররা ঠিকই বলে, মানুষ বিশ্বাসের যোগ্যই নয়। এই বলে হাতি জঙ্গলের দিকে ফিরে যেতে লাগলো। আমাকে ক্ষমা করে দিন। না, একদম না, তুমি খুবই লোভী। আজকের পর আমি কোনোদিন মানুষের সামনে আসবো না। আর তারপর হাতি জঙ্গলের দিকে চলে গেল আর কোনোদিন ফিরে এলো না। এই গল্প থেকে আমরা এই শিখলাম যে যারা আমাদের সাহায্য করে তাদের সাথে কখনো বিশ্বাসঘাত করা উচিত নয়।